নমস্কার, আমি কৃষ্ণ পাত্র। আরও একটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, বাঙালির ঘরে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো এবং সেই প্রদীপ জ্বালানোর জন্য তার যে পূর্ব প্রস্তুতি, এটা আমরা প্রত্যেকেই জানি। একই রকমভাবে পশ্চিমবঙ্গ সহ আরও বেশ কয়েকটি রাজ্যে যে ভোট পরব বা যে মহাপরব, তার জন্য যে পূর্ব প্রস্তুতি বা যেটাকে আমরা আড়াপাটা বলে থাকি, সেটা বোধহয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু বেশিই। কারণ দেখুন, অন্যান্য রাজ্যগুলিতে যে এসআইআর প্রক্রিয়া হয়েছে, এটাতে কিন্তু অন্যান্য রাজ্যকে খুব একটা বেগ পোহাতে হয়নি বা সাধারণ মানুষকে খুব একটা নাকানি চোবানিও পোহাতে হয়নি। সাম্প্রতিক সুপ্রিম কোর্টের একটা নির্দেশে বলা হচ্ছে যে অন্যান্য রাজ্যের চেয়ে পশ্চিমবঙ্গে এসআইআর যেন একটু বেশি আড়াপাটা হচ্ছে এবং সেখানে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বা অনেকটা ব্যয়বহুল প্রক্রিয়া বলা হয়। কারণ এত বড় একটা প্রক্রিয়া বিনা পয়সায় বা বিনা কারণে চলতে পারে না। এর জন্য প্রচুর খরচাও বরাদ্দ আছে বা বরাদ্দ হচ্ছে। দ্বিতীয়ত দেখুন, পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর প্রক্রিয়া চালানো হচ্ছে তাতে সাধারণ মানুষকে এক প্রকার সরকার বোকা বানানোরই চেষ্টা করছে। কারণ বিহার, উত্তরপ্রদেশের মতন জায়গাতে এসআইআর প্রক্রিয়া হয়েছে বেশ সুষ্ঠুভাবে এবং এই এসআইআর নামক যে আড়াপাটাটি, এটি পশ্চিমবঙ্গের কাছে একটি অস্ত্র হিসাবে উঠে এসেছে। এটা বোধহয় বিরোধীরাও কল্পনা করে উঠতে পারেননি। হ্যাঁ, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে যে ইলেকশন কমিশন নামক যে সংস্থাটি বৈধ এবং অবৈধ ভোটারদের চিহ্নিত করার বা তাদের ছাঁকনির মাধ্যমে তুলে ধরার যে কাজটি আরম্ভ করেছিলেন, সেটাতে বোধহয় পশ্চিমবঙ্গ নামক ঘাটটিতে তাদেরকে এতটা ঝক্কি পোহাতে হবে সেটা বোধহয় ভাবতে পারেননি। কারণ পশ্চিমবঙ্গে এসআইআরটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেটা হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে। দেখুন, কোনো একটা বিষয়ের শুরুবাত যখন হয়েছে, মানে শুরু যখন হয়েছে, তার শেষ হবে হয় আজ না হলে কাল। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা যেরকম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটাও কাম্য। কিন্তু এই ঘটনাটা এতটাই পেঁচালো বা এতটাই ঘুরপেঁচালোভাবে করে দিয়েছেন আমাদের উম পিসি মহারানী এবং তার সেনাপতি, সেটা বোধহয় কাম্য ছিল না। আসলে জলে থেকে কি কুমিরের সাথে লড়াই করা যায়? দেখুন, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে যখন ইলেকশনের দিন ঘোষণা করা হয়, তার মধ্য থেকেই জ্ঞানেশ কুমার, পিসির মুখে যিনি ভ্যানিশ কুমার, তিনি তাকে হাড়ে, হাড়ে টের পাইয়ে দিয়েছেন। দেখুন, পিসি রানীর যে সমস্ত প্রিয় পেয়াদা, অর্থাৎ ইলেকশন কমিশন মানে ইলেকশনের ডেট ঘোষণা হওয়া পর থেকে, যেদিন থেকে আচার সংহিতা লাগু হয়, সেই দিন থেকে সরকারের হাতে অর্থাৎ দিদির হাতে কোনো রকম ক্ষমতা থাকে না। কিন্তু তার কথায় বা তার একটা ফোনে যে সমস্ত আধিকারিকরা চলতে পারে, এটা বোধহয় ভিতরের একটা খেল। সেটা হয়ে থাকাটাই স্বাভাবিক। সেই সমস্ত নাগরের পেয়াদাদের জ্ঞানেশ কুমার সত্যিই ভ্যানিশ করে দিয়েছেন। অর্থাৎ দিদির কথা কোথাও না কোথাও সত্যি হয়ে গেছে যে ভ্যানিশ কুমার দিদির প্রিয় পেয়াদাদের অন্য জায়গাতে ভ্যানিশ করে দিয়েছেন। অর্থাৎ ইলেকশনের সাথে যুক্ত হয়ে থাকা একদম গ্রাউন্ড লেভেলের যে সমস্ত আধিকারিক, সেখানে ডিএম, বিডিও, মুখ্য সচিব এবং পুলিশ কর্তাদেরও একটা মুহূর্ত হয়তো তিনি সময় নেননি। ধীরে, ধীরে প্রত্যেককে তাদের পদ থেকে অপসারিত করা হয়েছে। শুধু অপসারিত হয়েই ক্ষান্ত হননি, তাদেরকে ইলেকশন সম্পর্কিত কোনো রকম যে দায়িত্ব, সেখান থেকেও তাদেরকে মুক্তি দিয়েছে। যাও বামরা, তোমরা এখন অন্য জায়গায় চলে এসো। পশ্চিমবঙ্গে তোমাদের জন্য আর ঘাস নেই। আসলে দেখুন, এসআইআর মানে যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে নির্বাচন কমিশন বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপির হয়ে কাজ করছে, তাদের দালাল হিসাবে কাজ করছে, আমি ধরেও নিচ্ছি তর্কের খাতিরে। কিন্তু ভেবে দেখুন, আপনি যেহেতু রাজ্যের মুখ্য চালিকা শক্তি, সুতরাং প্রশ্নগুলো কিন্তু আপনার দিকেই উঠে আসা স্বাভাবিক। আপনি যেমন পশ্চিমবঙ্গে কোনো ভালো কাজের জন্য আ আ প্রশংসার পাত্রী হন, সেরকম অভিযোগের তীরগুলো আপনার দিকে উঠে আসাটাই স্বাভাবিক। এখন প্রশ্নগুলো ভেবে দেখুন, পশ্চিমবঙ্গে এসআইআরটা কেন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে না? প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত শিল্প একে, একে বিদায় নিচ্ছে, ব্রিটানিয়া বা অন্যান্য যে সমস্ত আই-টেক কোম্পানিগুলো বা সেই সমস্ত কোম্পানিগুলো পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে। পশ্চিমবঙ্গে স্থায়ী শিল্প বা স্থায়ী যে সমস্ত বড়, বড় কারখানা, তার কোথায় সেই সমস্ত শিল্পের কোথায় রয়েছে? বর্তমানে ভোটের পূর্বে যে সমস্ত ইস্তাহার প্রকাশ করা হয়, ইস্তাহার অর্থাৎ আমি যদি ক্ষমতায় আসি, দেখুন আমি এই কাজগুলো করব। সেখানে কিন্তু স্থায়ী শিক্ষক নিয়োগ বা স্থায়ী চাকরি বা শিল্পের ক্ষেত্রে কোনো রকম কোনো কথাবার্তা বলা হয়নি।
সুতরাং আপনি যদি পরবর্তী ক্ষেত্রে মমতা সরকার আসার পরে যদি চাকরির দাবি করেন, সেটা কিন্তু আপনার পক্ষে বড় মূর্খামি। তৃতীয়ত ভেবে দেখুন, যে সমস্ত শিক্ষিত বেকার যুবতীরা বছরের পর বছর কলকাতায় অনশনরত, তাদের দিক থেকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফিরিয়ে নিয়েছেন? এর পরবর্তী প্রশ্নগুলো, পশ্চিমবঙ্গে দীর্ঘ ৫-১০ বছরের মধ্যে যে সমস্ত অত্যাচার, সেখানে ধর্ষণ বলুন, খুন বলুন, আরজি করের মতো নৃশংস ঘটনা বলুন, এগুলো কেন হয়ে চলছে? এর দায়ভার কার? রাজ্য সরকারের না কেন্দ্রের? একটু ভেবে দেখুন, অ্যা এমনটা তো হচ্ছে না যে পিসি রানী এবং তার সেনাপতি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে তিনি আমাদের চোখের সামনে সেই বস্তুগুলোকেই তুলে ধরতে চাইছেন, যেগুলো ওনারা দেখাতে চাইছেন। অর্থাৎ আমি বিষয়টাকে কীরকমভাবে চিন্তা করব বা বিষয়টা আমার সামনে কেমনভাবে উপস্থাপিত হবেন, এটা কারা ঠিক করবেন? না পশ্চিমবঙ্গের শাসক দল। অর্থাৎ আপনার এইজন্য ১ম এই একটা জিনিস করা উচিত, যে চিন্তা শক্তি বা শুভবুদ্ধিটাকে লোপ করে দেওয়া হোক। ভেবে দেখুন, এই সরকার আসার পর থেকে সবথেকে যদি কোনো অবহেলিত সেক্টর থাকে, সেটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। আপনি যদি কোনো রাজ্যকে ধ্বংস করতে চান, যদি আপনার বিরুদ্ধে কেউ কোনো প্রশ্ন করতে না চায়, তাহলে তার একটাই মুখ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া। অর্থাৎ বিষয়টা এরকম, হাতে লাথ না মেরে পাতে লাথ মারা। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে অনৈতিক বা যে আ একেবারে নিম্ন পতন, এর জন্য কিন্তু মূল কারণ পশ্চিমবঙ্গের শাসক দল। এই প্রশ্নগুলো কিন্তু আপনার উপরেই যায়। এগুলো বিরোধী শাসক দলের উপর বর্তায় না। কারণ যেহেতু আপনি আমাদের মতন সাধারণ মানুষের কাছ থেকে ট্যাক্স কালেক্ট করছেন এবং আমাদের উপর ভিত্তি করে আপনি আপনার রাজ্য চালাচ্ছেন, সুতরাং প্রশ্নটা করার অধিকার আপনার প্রতি অবশ্যই আছে। কেন আমাদের মতন শিক্ষিত বেকার যুবক-যুবতীদের এই অবস্থা? সবচেয়ে বড় হাস্যকর প্রশ্ন, আপনি যে ভোটের আগে বেকার যুবক-যুবতীদের যে ৳১৫০০ ঘুষ দিয়েছেন, যে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, এটা কতটা সঙ্গত? এক্ষেত্রে অনেক রকম কথাবার্তা উঠে আসবে। কিন্তু আসল সত্যটা আপনিও জানেন, আমিও জানি, যে এই সমস্ত টাকা-পয়সা দেওয়ার অর্থ আপনাকে এক প্রকার পঙ্গু করে দেওয়া। অর্থাৎ কোনো রকম কাজ না করে যদি আপনাকে টাকা-পয়সা দেওয়া হয়, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে মোটেই কাম্য নয়। ধীরে, ধীরে আপনার মধ্যে যে কাজ করার এনার্জি, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটা কাজ যে হিসাবে দেওয়া হয়েছিল, যে মাধ্যমিক পাস করার পরে শিক্ষার্থীদের যে ৳১০,০০০ দেওয়া হয়, সেটা ফোন কেনার জন্য। কিন্তু ফোনটার কতটা সদ্ব্যবহার করা হচ্ছে, এটাও কিন্তু শিক্ষার্থীদের উপর নজর রাখার ভার রাজ্য সরকারের। কারণ আপনি ওনাকে ওই ফোনটা দিয়েছেন, ফোনের মধ্যে একটা স্টুডেন্ট সেটা তার শিক্ষা পারপাসে কতটা ব্যবহার করছে না করছে, এটা কিন্তু রাশ টানার দায়িত্ব আপনার। এরকম অন্যান্য অনেক বিষয় আছে, যে বিষয়গুলো পশ্চিমবঙ্গকে ধীরে, ধীরে তলানির দিকে নিয়ে যাচ্ছেন। এখন আপনিই ঠিক করুন, আপনি পশ্চিমবঙ্গের যে শাসক দলের দেখানো যে চিত্র, সেটা দেখতে চান? না নিজের বিবেক বুদ্ধি দিয়ে সেই জায়গাগুলোকে একবার আলোচনা করে দেখুন, যে পূর্বের পশ্চিমবঙ্গ এবং বর্তমানের পশ্চিমবঙ্গের মধ্যে পার্থক্য কতটা? বর্তমান পশ্চিমবঙ্গের যে সমস্ত উন্নয়নমূলক কাজ, সেগুলো আজ বর্তমানে যে ইস্তাহার প্রকাশ হয়েছে, সেখানে কোথাও কোনো দেওয়া নেই। সেখানে বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার আজীবন থাকবে। দেওয়া হয়েছে আপনার দুয়ারে, দুয়ারে যে স্বাস্থ্য বীমা পৌঁছে যাবে বা স্বাস্থ্যের লোক পৌঁছে যাবে। অবশ্যই নিঃসন্দেহে প্রকল্পটা ভালো, কিন্তু আরজি করের মতো জায়গায়, যেখানে আজও লিফটে চাপা পড়ে মানুষকে মরতে হচ্ছে, এই জায়গাগুলো এখানে কতটা পজিটিভলি ভাবে দেখা হবে, এগুলোও কিন্তু আমাদের ভাবা দরকার। হ্যাঁ, আপনার শরীরের উপর একটা সুন্দর কাপড় চাপিয়ে দেওয়া যায়, কিন্তু সুন্দর কাপড়ের ভেতর শরীরটা কতটা সুন্দর, না সেটা আদৌ সুন্দর আছে কিনা, এইটা দেখাও কিন্তু আপনার কাজ। এই প্রশ্নগুলো কিন্তু আপনার দিকেই ধেয়ে আসা উচিত। কারণ ভোটের আগে আপনি মানে একদম আ অবতারের মতো বা কল্পতরুর মতো সমস্ত কিছু দান করবেন, এবং তার বিরুদ্ধে যে অ্যা মানে ধার নেওয়া, যেটাকে আমরা ঋণ নেওয়া বলা হয়, এই ঋণের বোঝাটাও কিন্তু সাধারণ রাজ্যবাসীর উপর পড়বে। সুতরাং এই প্রশ্নগুলো যেমন আমাদের করার দায়িত্ব আপনার, সুতরাং আপনারও উচিত এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। নমস্কার।